সেখানেও রবীন্দ্রনাথ চলে আসেন। হ্যাঁ, শুধু যাওয়া আসা, শুধু, হ্যাঁ, শুধু স্রোতে আমার এই পথ চালাতেই আনন্দ। এবং সেই চাতক পাখির মতো তৃষ্ণাটাও তো থাকা হ্যাঁ, জরুরি। হ্যাঁ, এবং ওখানে যে তৃষ্ণা, এখানে এই তৃষ্ণা তো আর দেখানো যায় না। না না, ভেতরে যে আকুতি, ভেতরে যে তীব্র যন্ত্রণা, যেটা তোমাকে যে বইগুলো দেওয়া হবে, পাঠ্যগুলো দেওয়া হবে, সেইগুলো এক একটা কোডের মতো, এক একটা লেসন এক একটা কোডের মতো, সেইগুলোকে ডিকোড করবেন এমন একজন স্কিলড মানুষ, দক্ষ মানুষ, যিনি সেই বিষয়ে অনেক অভিজ্ঞতা রাখেন, এর মধ্যে রেখে দেওয়া হলো। তো সেই জিনিসটা রেখে দিলে পুরো সিস্টেমটা কিভাবে প্রভাবিত হতে পারে বলে আপনি মনে করেন? শুধু সুর বা গান কেবলই বাউল আমার কাছে নয়, আমার কাছে যে প্রকৃতির সমস্ত কিছুই এই জগতের আনন্দযোগ্য। চর্মচক্ষে আধ পাগলা, এরকম একটা ভাবা হয়, ভাই এরকম খেয়ে দিয়ে কাজ নেই, এভাবে গান করছে আর করছে, কি করছে লোকটা এরকম? আপনার কাছে কিরকম? এখানে দাঁড়িয়ে আছিস কি, এখানে বস মাটিতে, রবীন্দ্রনাথের মাটিতে বসবি না, তুই কি বাউল শুনতে এসছিস? খুব সামান্যতে যে সব থেকে খুশি হতে পারে সেই প্রেমিক পুরুষ, কিন্তু হতে পারে যদি ওখানে প্রেম থাকে। যদি প্রেম আর ভালোবাসার তফাৎটা আপনার মতো করে একটু বুঝিয়ে দেন। একটা নদী, কামের বাঁধ, প্রেমের বাঁধ, যে কামের বাঁধে আছে সে প্রেমে যেতে চাইছে। আচ্ছা, রবীন্দ্রনাথের সাথে যদি 5 মিনিট কাটাবার সুযোগ পেতেন বা 1 কাপ চা খাওয়ার সুযোগ পেতেন, একদম আপনার মতো করে, মানে কি বলবো, এই মাটিতে বসে, কি বলতেন? বাউলদের কি অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মতো কোনো সমাজ আছে? না, নাই। বাউল কোনো নির্দিষ্ট ধর্মীয় সমাজ ও গণ্ডিতে আবদ্ধ নহে। বিভিন্ন ধর্ম হতে আগত গুরুকেন্দ্রিক সাধন ভজনে বিশ্বাসী ব্যক্তিরাই বাউল নামে পরিচিত। বাউল শ্রেণীবিভক্ত সমাজে বিশ্বাস করে না, সে বিশ্বাস করে অখণ্ড মানব সমাজে। আমাদের সমাজ মূলত ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বিভক্ত। বাউলের দৃষ্টিতে এই বিভক্তি রেখা টেনেছে মানুষ, কারণ প্রত্যেক ধর্ম প্রচারের অনুসারীদের ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় এবং সে নামেই তারা সমাজে পরিচিত হয়। বাউল ফকির মূলত যুক্তিবাদী আর বৈষ্ণব হলো ভক্তিবাদী। বাউল ফকির যুক্তির সাহায্যে নিজের পথ ও মতকে প্রতিষ্ঠিত করতে চায়, আর বৈষ্ণব যুক্তিতর্কের পথ এড়িয়ে ভাবের আতিশয্যে গুরুর চরণে আত্মসমর্পণ করে। বাউল আস্তিক নাকি নাস্তিক, এই বিতর্ক গবেষকদের সৃষ্টি। বাউলের বাহ্যিক আচার আচরণ দেখে আমরা কেউ বলছি আস্তিক, আবার কেউ বা বলছি নাস্তিক, কিন্তু বাউলকে চিনতে হলে তার জীবন দর্শন ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখতে হবে। বাউলের সঙ্গীতে যেমন আপাত অর্থ ও গূঢ় অর্থ থাকে, তেমনি তার জীবনাচরণেও আপাত অর্থ এবং গূঢ় অর্থ রয়েছে। আমরা তার বাহ্যিক কাজকর্মকে জীবন দর্শনের সাথে মিলিয়ে ফেলি, তারপর নিজের মতো করে ব্যাখ্যা করি, ফলে ব্যাখ্যা হয়ে যায় গোলমেলে। এতক্ষণ যতগুলো লাইন আমি পড়ে শোনালাম সবটাই বাংলার বাউল ফকির সাধনা ও দর্শন এই বইটা থেকে আমি পড়লাম। এখন ব্যাপার হচ্ছে, যে শিক্ষককে নিয়ে আমি কথা বলা শুরু করেছি তার জীবনে বাউল ভাবনার একটা প্রত্যক্ষ এবং খুব জোরালো প্রভাব আমরা দেখতে পারি, এবং সেই মানুষটার জীবনের বিভিন্ন আঙ্গিক আমরা ঘুরে দেখছি। সেই সূত্রেই তার জীবনে বাউল এবং যদি মানুষ হিসেবে বলতে চাই তাহলে রবীন্দ্রনাথ আর লালন ফকির, এই দুটো মানুষের কথা বলতেই হয়। তার জীবনের অনেকটা আকার, অনেকটা শেপ এই দুটো মানুষ ডিফাইন করেছেন। তাহলে শুরু করা যাক আজকের আলাপচারিতা বাউল দর্শনের পথ ধরে। নেশা বলতে জীবনে দুটো, লালন আর রবীন্দ্রনাথ, একটুখানিও বাড়িয়ে বলছি না। ক্লাস 6 প্রচুর যাতা রকমের প্রশ্ন স্যারকে করা হতো, পাঠ্যাংশ থেকেই বিভিন্ন রকম কবিতা বা র্যাপিড রিডারের যে গল্পগুলো থাকতো সেগুলো পড়তে পড়তে একবার জিজ্ঞেস করেছিলাম অসুর কাকে বলে, অতিথি কাকে বলে। একদম মানে
মানুষটাকে তখন বুঝতে পারিনি, এখন বুঝেছি প্রত্যুৎপন্নমতিত্বের শিখরে পৌঁছে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। আসলে আমাদের চোখ কান তখন সংজ্ঞা খুঁজতো, পরীক্ষায় লিখতে হবে যে যদি পড়ে যায় প্রশ্ন অতিথি কাকে বলে, কিন্তু তখন বুঝতাম না যে এরকম প্রশ্ন, মানে পরীক্ষায় যারা কোয়েশ্চেন সেট করেন তারা এইভাবে প্রশ্ন কখনো ভাবেন না যে অতিথির সংজ্ঞা বাংলা পরীক্ষায় লিখতে দেওয়া হবে বা একটা ছাত্র সেটা লিখতে পারবে, তার উপর একটা 2 নাম্বার 5 নাম্বার নাম্বার দেওয়া হবে। এইগুলো তখন মানে আমাদের চিন্তাভাবনার তো বাইরেই ছিল, কিন্তু সেই উত্তরগুলো আমাদের জীবনের পথ দেখিয়েছে। অতিথি বলতে তিনি বলেছিলেন যিনি তিথি মেনে আসেন না তিনিই অতিথি। এর চেয়ে সহজ আর কি হতে পারে? অসুর কাকে বলে? যার জীবনে কোনো সুর নেই সেই অসুর। তো এতটা সহজ ভঙ্গিতে কথা বলা তার পক্ষে সম্ভব হয়েছে বোধহয় তার জীবনে সহজিয়া দর্শনের প্রভাব থেকেই। সহজ করে কথা বলা, সহজিয়ার এর থেকে ভালো সংজ্ঞা নয় আর কী বা হতে পারে। স্যার, আজকে আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব বিস্তারকারী দুটো বস্তু বা দুটো বিষয় রাদার, রবীন্দ্রনাথ আর বাউল, এই দুটো জিনিস আপনার কাছে একটু জানতে চাইব। কিভাবে দেখেছেন আপনি এই পুরো জিনিসটাকে? আমরা সব সময়তে যখনই ক্লাসে থেকেছি তখনই বুঝতে পেরেছি যে ধরুন আপনি পড়াতেন বাংলা সাহিত্য, ভাষা, ব্যাকরণটা একটু কমই পড়াতেন, সাহিত্যটাই বেশি পড়াতেন। তো সেই জায়গাতে আমি পার্সোনালি বারবার এটা অনুভব করেছি যে এটা শুধু বাংলার ক্লাস হচ্ছে না, এখানে আরও কিছু ঘটছে। তো সেই যে ঘটার পিছনের যে ব্যাপারগুলো, সেই পিছনের গল্পগুলো আজকে জানতে চাই। আমি জানি না এটাকে যে আজকের এই সময় যেটা আমি আছি এই বয়স পর্যন্ত, তাতে করে খুব শৈশব থেকে মনে হয় আমার সঙ্গে কেউ একজন আছেন। তিনি সর্বত্রই আছেন, কিন্তু সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে, ছাত্র জীবন, তারপরে কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, শিক্ষকতা জীবন, ক্লাস, অনুষ্ঠান, সবার মধ্যে তিনি হয়তো আমাকে কোনো প্রেরণা জুগিয়েছেন, এবং সেই তিনি জোগাচ্ছেন বলে এই যে উত্তরগুলো তখন হয়তো হয়েছে, এখন যে প্রশ্নটা হচ্ছে হয়তো আমি বলিনি, তিনি বলিয়েছেন। ওই যে মানুষটা ছিল তিনিই সহজ মানুষ। ওর মন সহজবি, সহ মানে সঙ্গে, বৈকল্য যেমন জন্ম, তার সঙ্গে তো আমার জন্ম হয়েছে, তিনি আমার সঙ্গে আছেন, এইটা মনে হতো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে আমি পথ হাঁটছি বটে, কিন্তু যে দিকে আমি পথটা হাঁটছি, যেখানে যাচ্ছি, তিনি আমাকে নিয়ে যাচ্ছেন, তিনিও জানান দিচ্ছেন না। পরে যখন জানছি যে প্রথম যখন আরও ঘনিষ্ঠতা যখন হলো, যে মানুষটি আমার সঙ্গে আছেন, ওই মনের মানুষ বলি, যাই বলি, আর সম্ভবত ভুল না হলে 2000 সাল। আচ্ছা। সেই 2000 সালে আমার কিছু প্রিয় সুজন বন্ধু আছে। তো তখন আমি থাকতাম যে জায়গায়, এখন যে জায়গা আমি আছি, আগে একটা জায়গা থাকতাম, সেখানে প্রথম সেই বন্ধুর সঙ্গে আমার আলাপ হয়েছিল। এবং প্রথম দর্শনে মনে ছিল এর প্রতি কিছু একটা আছে। ওই আলোচনার প্রসঙ্গে জয়দেব মেলা প্রসঙ্গটা চলে এল। আচ্ছা। তিনি বন্ধু সোমনাথ চক্রবর্তী। আচ্ছা, হ্যাঁ, তার গান শুনবো আজকে আমরা। এনিওয়ে, তো যাই চলো। তো সেখানে যাওয়ার পর ওই জগৎটা, শান্তিনিকেতনের পৌষ মেলা, বসন্ত, এই সব নিয়ে বড় কাছে এনে দিয়েছিল রবীন্দ্রনাথ। মানে রবীন্দ্রনাথ যেখানে তার জীবনের একটা বড় সাধনার অংশ কাটিয়েছিলেন, সেই জায়গার মাটিতে পা যতক্ষণ নাই পা দিয়েছি, এদিকে হচ্ছে বাউলের যে পীঠস্থান জয়দেব মেলা, কেঁদুলি, জয়দেব কেঁদুলি, ওই জায়গায় যদি স্পর্শ না করি আমি, আবার ওই দিকে হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, সে ভূমি যদি স্পর্শ প্রণাম না করি, ওই প্রণাম করার পর ধীরে ধীরে তার কাছে যাওয়ার চেষ্টা করি। স্থান মাহাত্ম্য কি এটা? এটা হতে পারে, আমি জানি না কেন, আমি সত্যি বলছি, এটা
আমি যদি আজকে যদি এবং কতটা কানেকটিভ যেন কত একটা যোগ যেন রয়ে গেছে। এবং ওই দুটোকে আমি কিন্তু সত্যি বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ওই পরবর্তী ক্ষেত্রে জয়দেববেলা যাওয়ার পর থেকে যখন মাথায় ঢুকছে এবং ওই যে সুরগুলো যেগুলো আমি এটা কোন সুর, এটা কি, এটা কি জগৎ, ওই দুটো জগৎকে রাবীন্দ্রিক জগৎ শান্তিনিকেতন আর জয়দেব মেলা, ওই যে জয়দেব পদ্মাবতী গীত গোবিন্দের যে মরমিয়া প্রেমের শৃঙ্গার রসের জগৎ, প্রেম অজয় নদীর একটা অজয় নদী একটা কোপাই, হ্যাঁ হ্যাঁ, এই দুটো নদীর দুটো ক্ষেত্রে যেয়েছে, এটাকে যেন আমার একটা যোগ দিয়ে যেটা একটা শাঁকও করে দিয়েছে আমার বাহ, পারাপারের জন্য। এবং সেই যখনই শাঁখাটা করি তখন ভাবছি তারপর থেকেই আমি যখন চিন্তা ভাবনা করতে শুরু করলুম এটা হতে পারে যে রবীন্দ্রনাথকে বা বাউল এই যে এত কিছু এটাকে জানার প্রথম প্রেম হচ্ছে কিন্তু প্রকৃতি। আর যেভাবে আপনি নদীর কথাও বললেন যে দুটো নদীর মধ্যে কিভাবে একটা শাঁখো যোগাযোগের মাধ্যম করে দিয়েছে, সেখানেও রবীন্দ্রনাথ চলে আসেন। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে আমার এই পথ চালাতেই আনন্দ, ফেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নেই। আমি সত্যি বলছি তারা কি খবর দিয়ে যাচ্ছে আমার। ওই যখন শাখাটা তৈরি হয়ে গেল বলে তুই এপার ওপার কর না, আর তো কোনো অসুবিধা নেই। তখন জানতে 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 ভাবলাম সবটা জানি না, কিন্তু যে রবীন্দ্রনাথের যে বাউল জগৎ বলছেন, রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নয় আমার কাছে, তিনি আমার কাছে মহাপুরুষ, আমার দেবতা উনি। তো এদিকে রবীন্দ্রনাথের ওই জগৎটার সঙ্গে লালন সঙ্গে সঙ্গে দেখছি, তাহলে এই দুটো ব্যাপারটা কি। আর অ্যাকচুয়ালি আমি যখন ভাবছি যে লালনের যে বাউলটা জগৎ, লালনের দুটো আবার ধারা আছে, অনেক ধারা তো এখানে আমাদের বৈষ্ণব ধারা আছে, সমস্ত ধারা আলাদা, কিন্তু ওই সমস্ত ধারা একটা জায়গায় তো এসে সেই ধারা বলতে কি আমরা এভাবে বুঝতে পারি সাধনার পথ, সব সাধনার পথ, সব গুরুপন্থী তো সাধনার পথ আলাদা আলাদা সবাই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে যেগুলো আরাঞ্চলে যারা বাউল গান গায় যারা, সেটা পশ্চিমের ধারা প্রায়। আচ্ছা আচ্ছা। কিন্তু লালন বাংলাদেশে কুষ্টিয়া অঞ্চলে যারা, সেটা একটা ধারা আলাদা, ফকিরি সুফিজম ব্যাপারটা। ওই যে রবীন্দ্রনাথ বলছে সুফিজম হচ্ছে একটা ইরানীয় সভ্যতা। আচ্ছা, ইরানের সুফিজম, ওই যে মূল সুরটা যেখানে মিডল ইস্টের সাথে সেখানে একটা কানেকশন রয়েছে, এবং ওই কানেকশনটা ওদের কাছে পৌঁছে গেছে। কারেক্ট। কিন্তু এদিকে যেহেতু আমাদের এখানে ওই জয়দেব কীর্তনের যে জগৎ, নবদ্বীপ মায়াপুরে ওই কীর্তনের যে জগৎটা আছে, ওই কীর্তনের জগতের সঙ্গে এখানকার যে বাউলের যে আত্মিক যোগ, ওইখান থেকে গানগুলো শুরু হয়েছে। আমি হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গুড়, আর এইখানে গানগুলো। কিন্তু যা হোক, কিন্তু যখনই দেখছি যে তাহলে এই বাউল জগৎটা এবং রবীন্দ্রনাথের বাউল জগৎটা, এই দুটো একটা জিজ্ঞাসা চিহ্ন আমার কাছে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের বাউল জগৎটা কি, এদের বাউল জগৎটা কি, দুটো একদম সিম্পল। যে রবীন্দ্রনাথের বাউল বা যে বাউলটা, সেটা তার গানের মধ্যে আছে। রবীন্দ্রনাথের সমস্ত গান যেগুলো তিনি যা লিখেছেন গান, সেই গানগুলো অনেক গান কিন্তু সব বাউল। প্রশ্ন করতে বাউল অঙ্গের একটা আলাদা ধারা, না ওটা অঙ্ক বলছে না, ওই অর্থে না। আমার কাছে বাউল, হোয়াট ইজ বাউলিজম, ওকে, আমার কাছে বাউল কি, এই যে এত চিন্তা ভাবনা করে যেটা আমার মনে হয়েছে, বাউল হচ্ছে একটা বিশ্বজনীন একটি আদর্শ, একটি ধর্ম, সেটা রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথকে যেতে গেলে কিন্তু এই বাউলের মধ্য দিয়ে যেতে হবে, সেটা একটা পথ হতে পারে, সেটা আমার ব্যক্তিগত। হ্যাঁ, ওই মিষ্টি ওই জায়গাটা যেতে গেলে রবীন্দ্রনাথের অরূপ রতনের জায়গা। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, ওই কাঁচা সোনাকে রূপসাগরে যেতে গেলে সে রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে যেতে হবে। আর তার জন্য সেই সাধনার পথ, ভিতভূমিটা, আর হচ্ছে ভিতটা হচ্ছে লালন, এবং সেই চাতক পাখির মতো তৃষ্ণাটাও তো থাকা জরুরি। এবং ওখানে যে তৃষ্ণা, এখানে এই তৃষ্ণা তো আর দেখানো যায় না, না, ভেতরে যে আকুতি, ভেতরে যে তীব্র যন্ত্রণা যেটা, সেটা তো লোককে প্রকাশ করার নয়, সেটা ভেতরে থাকে। কিন্তু ভেতরে যে যন্ত্রণাটা পাচ্ছি, সেই প্রকাশটা যখন বুঝতে পারি, এটাই তাহলে সেই মনের মানুষ।
রুমিয়াতে জীবন দেবতা, লালনে মনের মানুষ। চাতক প্রায় অহর নিশি চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তাহলে এই যে বাউল নিয়ে আমরা কথা বলছি, এর শুরু বা শেষ এরকম কি কিছু হয়? তার ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে কেউ যদি বাউল নিয়ে পড়াশোনা করবে ভাবে, সে তাহলে শুরুটা করবে কোনখান দিয়ে? রবীন্দ্রনাথকে বোঝার একটা পথ। খুব খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। যদি আমাদের এখানে আমাদের তো আধ্যাত্মিক দেশ, স্পিরিচুয়ালের অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এবং আমাদের যদি এই যে যত লোকসঙ্গীত, যত লোকশিল্প, বাউল, এই সমস্তগুলোকে ঠিক আছে ভালো কালেকশন করা, এইগুলো কালেকশন সংগ্রহ করে এইগুলোকে সাবজেক্ট করা, এবং এই ধারার সঙ্গে স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের একটা যোগ হোক, একটা পার্ট, একটা সিলেবাস থাকা উচিত। এটা তো নিজেকে খুঁজতে সাহায্য করে। হ্যাঁ, এবং এইটা হলে কি হয়, তাহলে কি হবে যে যে বাউলের যে কথাটা, যে মূল কথা, যে মূল ভাবটা যেটা, সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। ঠিক। এবং রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়, বিবেকানন্দের জীবে প্রেম করে যেজন সেই ঈশ্বর তার কাছে ওটা, সেই বৌদ্ধ, জৈন, পার্সিক যত ধর্ম আছে, সেই ধর্মের সঙ্গে সমস্ত মানুষের সঙ্গে একটা একাত্ম মিলনের যে সুর, সে সুরটা বাউল ছিল। সেটাই বাউল, আমার মত। ঠিক। বাউলদের আরও একটা চিন্তাভাবনা বা জীবন দর্শনের জায়গা হচ্ছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, যেটা যারা বিভিন্ন মিশন টিশনেও পড়ে তারাও এই বিষয়টার উপরেই অনেকটাই জোর দেন, যে বাঁচবো সহজভাবে, কিন্তু চিন্তাভাবনার জগৎ তার এতটাই বড় হয় অনেক ক্ষেত্রেই যে সহজে আঁচ করাটাই শক্ত, বোঝা তো অনেক দূরের কথা। তো আপনি এই ব্যাপারটা নিয়ে এত বছর ধরে সাধনাই করেছেন, সেরকমই বলি সাধনা, যাই হোক, আপনি যদি বলেন যে সাধনা করেছি বলে, আপনি যদি মেনে নেন তাহলে আমিও বলবো যে আপনি সাধনা করেছেন। যাই হোক, কথাটা হয়তো অনেক বড় কথা, কিন্তু না, করতে তো হয়েছে না। বাউলের সাধনার যদি কেউ শুরু করতে চায়, সেই জিনিসটা কেউ শুরু করবে কোথা থেকে? মানে খুব সহজ কথায় বলতে গেলে আপনি যেটা বলছিলেন যে ছাত্রছাত্রীদের স্কুলে পড়ার যে বই, তার সিলেবাসের মধ্যেও একটু এরকম ছোঁয়া থাকা দরকার, বা এমন কিছু স্কিল্ড মানুষ থাকা দরকার যারা শুধু বইতে থাকলেই তো হবে না, তাকে দেখানোর পথ চাই। আমাদের শিক্ষা তো মানে গুরুকে আমরা মানি, আমাদের স্কুলের শিক্ষা পদ্ধতিও তো সেই কথাই বলে যে একজন মানুষ থাকবেন যিনি তোমাকে যে বইগুলো দেওয়া হবে, পাঠ্যগুলো দেওয়া হবে, সেইগুলো এক একটা কোডের মতো, এক একটা লেসন এক একটা কোডের মতো সেইগুলোকে ডিকোড করবেন এমন একজন স্কিল্ড মানুষ, দক্ষ মানুষ, যিনি সেই বিষয়ে অনেক অভিজ্ঞতা রাখেন। সেই হিসেবেই তো আমাদের বইগুলো করা। ইতিহাসও আমাদের বোঝাতে লাগে, ভূগোলও আমাদের বোঝাতে লাগে, অঙ্ক, বাংলা, ইংরেজি সবই আমাদের বোঝাতে লাগে। এবং আমরা দেখি যে পড়তে পড়তে এমন কিছু সূত্র বা মনে রাখার টেকনিক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শেখান, যেগুলো সত্যি কোনো বইতেই ওইভাবে টেকনিকের তো আলাদা করে ওরকম বই আমাদের স্কুলে কোথাও নেই। তো
তো সেই জায়গাগুলো আমরা সবচেয়ে ভালো শিখতে পারি একজন মানুষের কাছ থেকে। তো মানুষ মানে এক একজন মানুষ এতটাই জ্ঞান রাখেন, তারা নিজেরাই এক একটি প্রতিষ্ঠানের মতো। হ্যাঁ, তো প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন আমাদের অনেক বই দেয়, অনেক তথ্য দেয়, তেমনি প্রতিষ্ঠান থেকে আমরা অনেক শিক্ষকের সান্নিধ্যেও আসতে পারি, যারা সত্যিই জীবনের পথপ্রদর্শক হয়ে রয়ে যান। তো সেই জায়গাটা ধরুন এই সব কিছুর মধ্যে বাউল নামের ছোট্ট একটা শব্দ। মানে জিনিস এর মধ্যে রেখে দেওয়া হলো। তো সেই জিনিসটা রেখে দিলে পুরো সিস্টেমটা কিভাবে প্রভাবিত হতে পারে বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে কি যে যে অর্থে যারা আমাদের বাংলাদেশের যারা বাউল সাধনা করেছেন, যারা বাউল সাধনা করেছেন, সেই বাউল সাধনার যে ধারাটা, তাদের আচার রীতি নীতি, তাদের পদ্ধতি, সেটা গুরু ধরে করতে হয়। ওকে ওকে। তার গুরু হচ্ছে পরম গুরুই ওদের সব। গুরুবিহীন ওরা ওই জগতে সাধনা করেন। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন হয়েছে, আমার কিন্তু কোনো গুরু নেই। আচ্ছা, আপনি কি পুরোটাই মানে যতটা শিখেছেন নিজেই শিখেছেন? হ্যাঁ, এখানে কিন্তু সত্যি বলছি, আমার কোনো গুরু নেই। আমার বাউলের চিন্তা ভাবনাটা আলাদা, সবার সঙ্গে মিলবে না। আমার একটা আলাদা, সবই সমান, কিন্তু আমার আর একটা ছোট্ট নদী পাহাড় থেকে এসছে। আচ্ছা, যে পাহাড়টা খুব কঠিন, তীব্র, রুক্ষ ছিল, আচ্ছা, সেই পাহাড় থেকে একটা ঝর্ণা বেরিয়ে এসছে ছোট্ট। সেই ঝর্ণার যে ধারাটা, সে কিন্তু মিশতে চেয়েছে সমুদ্রে, তারা কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই। সেই ঝর্ণাটা একটা আলাদা ধারা, সেই ধারার সঙ্গে আমি। এবং এখানে এই যে বাউলটা, এই যে বাউল এত কথা, এই যে বাউল সাধনা, সেটা তো রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে, তাহলে আমার চিন্তা ভাবনার ধরা নিয়ে বাউলটা কি অ্যাকচুয়ালি? আমার কাছে বাউলের প্রিয় এই জগৎটাই আমার কাছে বাউল সব। শুধু সুর নয়, গান নয়। আচ্ছা, শুধু সুর বা গান কেবলই বাউল আমার কাছে নয়। আমার কাছে যে প্রকৃতির সমস্ত কিছুই এই জগতের আনন্দযোগ্য, আমার নিমন্ত্রণ। ধন্য হলো এই মানব জীবন। এই জগতে যে আনন্দযোগ্য প্রতি মুহূর্তে, ধরুন একটা পাখি রাখছে, আমরা যেখানটা বসে আছি, সুন্দর প্রকৃতি, এখানে আমার বাউলের সুর। এই যে একটা পাখির ডাক আমরা শুনতেও পাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, বলছে যে এই যে পাখি ডাকছে, একটা প্রজাপতি উঠছে, সুন্দর মেঘ উঠেছে, গাছে এত কিছু, এই পুকুরে কি পান করি, সমস্ত কিছু বাউলের প্রাণ। এই রবীন্দ্রনাথের এই জগৎ, রবীন্দ্রনাথের জগৎ এটাই। এইখানটাই কিন্তু অনেকে আমার হয়তো বক্তব্য, আমার কথা, আপনার বক্তব্যে এটাই উঠে আসছে, মানে আমি যেটুকু বুঝতে পারছি, যেটা আদি অনন্ত মহাবিশ্বের সাথে আমরা যে এই যে একটা আমরা বলি মানুষ প্রকৃতিরই একটা অংশ, কিন্তু যে প্রকৃতি মানেই তো সেটা মহাবিশ্বের একটা অংশ। তাকে বিচ্ছিন্ন করে, মানুষকে বিচ্ছিন্ন করে আমার বাউলের চিন্তা ভাবনা আমি করি, সেটা হয় না। না, আমি কখনো করি। মহাবিশ্বেরও যেমন শুরু শেষ নেই, ওমন কখন শুরু কখন শেষ কে জানে, ও সে বাজি করে খেলারে মন, সে খেলায় সেই জানে। সে যদি আমাকে খেলায়, তার জগতে খেলবো। এই জগতের বাইরে শুধু সুর বা গান, কেবলই নাচ, এটার বাউল একটা অঙ্গ। কিন্তু পরিপূর্ণ বাউলের যে সচ্চিদানন্দের জগৎ, রবীন্দ্রনাথের বিশ্বদেবতা, সেই আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, সে বিশ্বে প্রাণটাকে ধরার যে ব্যাপারটা, সেই রাবীন্দ্রিক সুর, রাবীন্দ্রিক বাউলের জগৎ। এটা আমার ব্যক্তিগত মত। ও মন তারি হাতে এক তারা যে আমি, সে বাজালে বাজি আবার, সে থামালে থামি, আমি সে বাজালে বাজি আবার, সে থামালে থামি। বুঝি না এ কোন খ্যাপামি, বুঝি না এ কোন খ্যাপামি। ও সেই জগৎ মেলায় পুতুল নাচায়, কে বোঝে বল কে মানে, এ যে বাজি করে খেলা রে মন, বাজি করে খেলা রে মন, যার খেলায় সে জানে মন কখন শুরু কখন যে শেষ, কি জানে।
মানে লোকের মানে সাধারণ একটা ধারণা এরকম কাজ করে যে অনেকগুলো ছেঁড়া কাপড়, সেই ছেঁড়া কাপড়গুলো পরপর পরপর তালি মেরে তৈরি করা একটা পোশাক, একটা লোক তার মাথায় পাগড়ি, না হলে অনেকটা বড় চুল, আমার চেয়েও বড়, অনেক বড় একটা চুল, সে মানে একটা ফকির ফকির তার ভাব, হাতে ঠিক এরকম একটা একতারা, কি ডুবি থাকবে, এই সব একটু ডুগি থাকবে, হ্যাঁ, সে নিজের মনে একটা গান গেয়ে যাচ্ছে আর করছে। তো চর্মচক্ষে আধ পাগলা এরকম একটা ভাবা হয়, লোকে এটাই বলে, কে পাগল ভাই বলে, এরকম পাগল খেয়ে বলে। দিয়ে কাজ নেই, এভাবে গান করছে আর করছে, কি করছে লোকটা এরকম? আপনার কাছে কিরকম? সেবার সোমনাথদার সঙ্গে জয়দেব মেলায় গিয়েছিলাম, তো আমার কাছে ক্যামেরায় ছিল, তো ছবি তুলবো, এবং সেদিন সম্ভবত পৌষ সংক্রান্তির স্নান হচ্ছে, আমি একটু বেলায় গেছি, এবং ওই যে অজয় নদীর এপারটা যেটা সমস্ত লোক এলাকারণ্য, আমি ক্যামেরায় ছবি তুলে দুজন যাচ্ছিল, একজন অন্ধ, দুজন তার একটা লাঠি নিয়ে দুজনে যাচ্ছিল, একটা পুরলি সাদা মাটা একদম, আর ক্যামেরাটা ওই দিকে গেছে, অনেক ছবি, সেই ছবিটা আসেনি। সে ছবিটা এলো না? নাম্বার 1। নাম্বার 2, এবং জয়দেব মেলা মনের মানুষ যে আখড়া, আচ্ছা, সাধন দাস বৈরাগী, তিনি মারা গেছেন, অনেক সাধনার একজন, এবং যে মাকুজি জাপানি সাধিকা, আচ্ছা, ওই আগ্রা মনে মানুষ। এবং ওখানে যখন আমি সম্ভবত 2003 কি 4-এর দিকে, এবং তখন এখন যে অত বিস্তৃতি পরিসর তখন অত ছিল না, যে মূল যে মঞ্চটা ছিল তখন ওখানে গাওয়া হতো, গান হতো, এবং মাতাজি বসে আছেন, বাবাজি সাধন দাস বৈরাগী বসে আছেন, বাকি সব বাউলরা বসে আছেন। এবার আমি একদম সামনে, একটা ডায়েরি আছে আর একটা ক্যামেরা আছে, আমি অনেক কষ্টে গিয়ে সামনে বসেছি, ব্যাস। আমি সবাই বসে আছি, আমি কিন্তু সবাই বসে আছে, আমি দেখিনি, দেখতে পাচ্ছি না, আমি আর বসে আছি সামনে এরকম গান দিকে, একদম একদম সুঠাম একটি দেহ, 60-এর উপরে, এইখানটা একটা ঝুলি মতো আছে, আচ্ছা, এই ডুগিটা এরকম একটা ডুগি উগলো। প্রথম যে তিনি গানটা করেছিলেন, যে কি সন্ধানে যাই সেখানে আমার মনের মানুষ, আচ্ছা, ওরে আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে। ভালো কথা, কী ব্যাপারটা হলো, আমি যখন তারপরে আরেকটি গান ছিল, এই মুহূর্তে মনে নেই, কিন্তু যখন গানটা গাইছে সেই জগৎটাতে আমি চলে গেলাম, আমি বুঝতে পারছি, আমি বোঝাতে পারছি নাকি, আমি উঠলাম, উঠে ওই যে বাউল যিনি ওই গানটা গাইছিলেন তাকে আমি, বেটে কাটো লোক, অত সুন্দর চেহারা, একদম সাদা মাটা, কিচ্ছু নেই, আমি জড়িয়ে ধরলাম, অনেকক্ষণ ছিলাম, এবং টোটাল আসরটা যারা ছিল তারা স্টান্ড হয়ে গেছে, আমরা প্রায় মিট পাঁচ সাথে ওইভাবেই ছিলাম, তার বুকেই জড়িয়ে, এবং তিনি জড়িয়ে ধরেছিলেন। আমি জানি না ওখানটা কী ঘটনা ঘটলো, সবই স্পিরিচুয়াল, আমি অনেকক্ষণ, কিন্তু বাকি সবাই স্টান্ড হয়ে গেছে, গান বন্ধ, আমি জানি না কি হয়েছিল ওখানে, কি বৃত্তান্ত হয়েছিল, এবং তখন কিন্তু তখনই চোখ গেল সাধন দাস বৈরাগী। আমার কি জানেন, ওনাকে দরবেশ বলে। দরবেশ, আচ্ছা, আমার ওই ছবিটা এখন বাড়িতে আছে, ওইখানটা ব্রেক হয়েছিল আমার, আচ্ছা, আমার যে এই যে চিন্তা ভাবনার যে জগৎটা, যেটা ওইখান থেকে ব্রেক হয়েছে, ওই চলতেই থাকলো। তা এভাবেও ভাবা যেতে পারে, হ্যাঁ, ওই যে উনি আপনাকে পথটা দেখান। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি, এবং তখন বলছি যে ওনার যে জগৎ, ওই যে বিভাগী, ওই যে বললাম যে একটা ঝোলা সামান্য ইত্যাদি ইত্যাদি সহজ মানুষ দেখে মনে হচ্ছে আদৌ নয়, বাউলের জগতে মানুষ চেনা সব থেকে কঠিন, যে ওই যে কত বড় ছিল আমি কি করে বোঝাবো, তিনি কী বার্তা আমায় দিলেন, তারপর থেকে দীর্ঘদিন ধরে যে আমার পথ চলাটা, তিনি আমার প্রথম পথপ্রদর্শক, আর তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। বিভিন্ন, আপনি জয়দেব মেলায় গেছেন বা পৌষ মেলায় বলুন, যে আখড়াগুলোতে আপনি দীর্ঘ সময় কাটিয়েছেন, এতগুলো বছর ধরে বারবার গেছেন, তো গল্প আপনার কাছে এমনি শুনেছি, কিছু মনে করার মতো ঘটনা, যেগুলো আপনি দুটো ঘটনা দিয়ে শুরু করলেন, যেগুলো বাউলদের সাথে সরাসরি একটা কি বলবো, যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেই হোক, বা তাদের সঙ্গে একটা মিথস্ক্রিয়াজনিত ব্যাপার থেকেই হোক, যেটা আমরা বলি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে,
হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ম্যাচ করার সেই যে ব্যাপারটা, একটা তারা দেখলে বুঝতে পারেন যে এই মানুষটার মধ্যে কিছু আছে, যেটা আপনিও বারবার বলেন কিছু ক্ষেত্রে হয় এবং বহু ক্ষেত্রে মিলেও গেছে। মিলে যায়। সেগুলো সবই আপনার সাধনার ফল হিসাবেই আমি ধরে নিয়ে বলছি। তো বাউলদের সাথে এই যে ঘটনাগুলো আপনার জীবনে মনে হয়েছে যে আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে যে আরে এটা কিভাবে হলো, এটা কেন হলো, ঠিক, তো ঠিক। সেরকম আর দু একটা ঘটনা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, আমি সম্ভবত তখন যখন পৌষ মেলায় যেতাম, তখন ওই বাউল আর ফকির একটা দুটো পাশাপাশি থাকে। আর আমরা তখন ওই সম্ভবত হোটেলে থাকতাম না, আচ্ছা, যে কোনো একটা আগ্রাতে আমরা থাকতাম। তো কেন ওই আগ্রাতে বিভিন্ন ধরনের সমস্ত বাউল ওরা নিজের মতো গান টান করতো, আর যারা সাংবাদিক, যারা রিসার্চার, সবাই থাকতো। এবার মূল মঞ্চে একবার কোনো একটা সময়, খেয়াল নেই সালটা 2, 4, 5, 7 হতে পারে, তো ওইখানে মূল মঞ্চে গান শেষ হয়ে গেছে, হয়ে গিয়ে গৌর খেপা মূল যে ফকিরি যে আগ্রাটা আছে, ওই ফকিরি আগ্রা পাশে একটা ছোট্ট মতো গুমটি দেখছি, আচ্ছা, একটা ছোট্ট ত্রিপল, দেখি না গৌর খেপা, এবং গৌর খেপা আছে এবং আমাকে দেখেই বলছে, ওই ছবি তো তুলেছিস, হ্যাঁ কিছু দক্ষিণা দে। কিন্তু ওখানে যারা বসছিল 2-4 জন, তারা সব গান করে বা তারা রিসার্চ করতে পারে, কিন্তু ওই পর্যন্ত। আচ্ছা, কিন্তু পরবর্তী আরেকজন যে বাউল গেলেন ওখানে, একদম আমি দাঁড়িয়েছিলাম, তো উনি গিয়ে বললেন, দাঁড়িয়ে আছিস কি, এখানে বস মাটিতে, রবীন্দ্রনাথের মাটিতে বসবি না, তুই কি বাউল শুনতে এসছিস? আচ্ছা, রবীন্দ্রনাথের মাটিতে বসনি, বাউল শুনতে এসছিস? আমি কিছু অর্থটা বুঝতে পারিনি। পরে যখন আমার এরকম হয় যে কোনো একটা কিছু হওয়ার পর আমি তখন বুঝতে পারি না, এটা অনেক দিন সময় নেয়, হ্যাঁ, না একটু তো অনেক। হয়। উনি যদি 4, 5, 6 বলে থাকেন, তাহলে এখন আমি বুঝতে পারছি উনি কী বলেছিলেন। 20 বছর পর। হ্যাঁ, এটা হতে পারে মেবি, মানে রিয়েলাইজ করছি যে উনি কী বলেছেন। আমি তখন ভাবছি রবীন্দ্রনাথের এই গানটাই মনে পড়ে, মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলারও পরে। আমি প্রণাম করলাম, আমি বুঝলাম এই মা, সবাই বৃন্দাবনে যায়, ওই সব ধুলো গোড়াগুড়ি খাচ্ছে চারিদিকে, সব ওই রজ বলে, মানে ওই রাধাকৃষ্ণের সমস্ত লীলাক্ষেত্রে সব মানুষ গায়েতে রজ বা ধুলো মাখে, দেখি গোড়াগুড়ি যাচ্ছে। আমার রজ ওইটা। রবীন্দ্রনাথ সবচেয়ে বড় বৈষ্ণব কবি, আমার সঙ্গে কারো মিলবে না, আমার দরকারও নেই। আমাদের বাড়ির পাশেই কত কি আছে না, আমরা দেখলাম না। আমি ক্লাসে বলেছিলাম অনেকদিন আগে যে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব ছিলেন। বৈষ্ণব মানে কি, আমরা তো কোনো একটা ধর্মকে ভেবে নেব, ওইখানটাই তো সমস্যা। এখন তো সমস্যাটা ওইখানে হয়েছে। বৈষ্ণবের বেড়াজালটা ওর মধ্যে নয়, আচারের মধ্যে নয়, তার বাইরে সংকীর্ণ হয়ে গেছে না। আমরা বলছে ভাবনার বৈষ্ণব ক্ষেত্রেও। একটা সহজিয়া বৈষ্ণব, তারপর সহজিয়া, ওই যে সহজ তখন চিহ্ন থাকবে না। এইবারে ওই সহজের ক্ষেত্রে দেখা যাবে যদি হয়, তাহলে বৈষ্ণব অরিজিনাল যে ওই জগতে, সেও কিন্তু বৈষ্ণব থেকে গেছে, সে তিলক কাটছে না, না, বাউলও কাটছে না, কেউ কাটছে না, কিন্তু ওরা ওই জায়গাতে, ওইখানে তখন সবাই এক জায়গায়। বাকি যে ওই স্তর প্রত্যেকের স্তর ভেদ করে যেতে হবে, ঠিক ঠিক, স্টেজ বাই স্টেজ। কিন্তু আমরা যাদের দেখছি তারা কিন্তু এখন ওই স্টেজে রয়েছে। খুঁজে পাওয়া কষ্টকর, এটা তো। ওই জন্য বলছে যে রবীন্দ্রনাথ বলছে যে 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 আমার এই যে জগৎ, রবীন্দ্রনাথের যে জগৎটা, আমার মতে রবীন্দ্রনাথের সেই ওইটাই হচ্ছে ওর বাউল জগৎ। বেশ, গঙ্গা, যমুনা, সরস্বতী, মানে স্পিরিচুয়াল সঙ্গে কানেকশন হয়ে গেল, সবই কানেকশন। কিন্তু এখানে সব রূপকে, সব প্রতীকে আছে, রূপকে আছে, ঠিক, আচ্ছা খুঁজতে হবে। তাহলে এই ব্যাপারটার সঙ্গে সব এবারে করছে যে ওই তুমি পুকুরে চান করবে, না কলে করবে, না পাতকোয়ায় করবে, সে তোমার ব্যাপার। সেটাই হচ্ছে কথা। ঠিক 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 ঠিক। আর আমরা রবীন্দ্রনাথের এমনি কবিতার কথাও যদি দেখি, আমরা দেখেছি যে তিনি বলেছেন যে বহু দিন ধরে বহু দেশ ঘুরে আমরা অনেক কিছু হয়তো দেখলাম, কিন্তু বাড়ির পাশের সেই শিশির বিন্দুটাই আমাদের খেয়াল করা হলো না, এরকম একটা ব্যাপার। তো বাউল আঙ্গিকের যে আরো গান আছে, সেই গানেও তো সেই কথা বারবার উঠে এসেছে। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, কিন্তু তাকে একদিনও দেখতে আমি পেলাম না। এই ব্যাপার হচ্ছে যে আমাদের
সনাতন ধর্মের, হিন্দু ধর্মের সনাতন ধর্ম, সমস্ত ধর্মের মূল যে ভিতরে যে এটা রয়েছে, যেটা ওই সিন্দিকের মতো চাবি দেয়া আছে, চাবি দেওয়া, একটা পাসওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ। যেটাকে ক্র্যাক করা যায় না হ্যাঁ, সহজে। crack করা যায় না। হ্যাঁ। এবং ওই প্রসঙ্গে এলো যখন রবীন্দ্রনাথ যখন খুব কিশোর শৈশব, যখন ঠাকুর বাড়ি জোড়াসাঁকোতে, ওই যেখানে ওই ঢেকিশাল ছিল, ঢেকিশাল, আচ্ছা। ঢেকিশাল ছিল, ওইখানে সব তো মাঝে মাঝে ওখানে এটা করতো। তো একটি মেয়ে ছিল, তোকে বলেছিল যে আমি রাজার সাতমহল রাজার যে উপরে যে বাড়িটা আছে সেখানে তোকে নিয়ে যাব। কিসে রাজা এটা আমি জানি না। আচ্ছা। সেই যে রাজা, সেই মনের মানুষ, আচ্ছা, সেই জীবন দেবতা, সেই গড, সেই বৌদ্ধ, সেই খ্রিস্টান, যীশুখ্রিস্ট, সব কিন্তু ওখানে ওই সাতমহলা। আর শ্রীনগরের লোকটা কি ওটাই? ওইটাই। কিন্তু কিন্তু রবীন্দ্রনাথের সব থেকে বড় এইখানে যে তিনি কাউকে বলেননি আমি কি চাবিটা। এবং এবং সবচেয়ে সবচেয়ে আশ্চর্যজনক যে বলছি যে এই যে রবীন্দ্রনাথের সমস্ত রবীন্দ্রনাথের সৃষ্টি, যেটা রবীন্দ্রনাথের টোটাল সৃষ্টিটা হচ্ছে রবীন্দ্রনাথের যে ওই জগৎ, আমার যে চিন্তা ভাবনার জগৎ, ওই বাউল, ওই অর্থে কিন্তু সমস্ত সৃষ্টির নাটক হোক, কবিতা হোক, যাই হোক, ডাকঘরের অমল, অচল আয়তনে পঞ্চক, সবই বাউল। দাদা ঠাকুর। আপনি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বলে বোধহয় একটু বেশি সুবিধে পেয়েছেন রবীন্দ্রনাথকে বোঝার ক্ষেত্রে, এটা কি মানা যায়? না 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 না, এটা মানা যায় মানে আচ্ছা, তাহলে কি এটা বলা যায় যে আপনি যদি সাহিত্য নিয়ে পড়াশোনা না করতেন, আপনি ধরুন ভূগোল বা ইতিহাস নিয়ে যদি পড়াশোনা করতেন, তাহলে আপনি রবীন্দ্রনাথকে ছাড়তেন না? এখন এগুলো কি আমি সত্যি আমি নিজেও জানি না, মানে পুরো ব্যাপারটাই কি ঘটে গেছে? না না, কি করে যে এরকম, হ্যাঁ, অনেক সময় বলে না যে হাই কিভাবে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না কিভাবে হয়ে গেল, আমি সত্যি আমি নিজেও ভাবি এই লোকটার প্রতি এত প্রেম হলো কেন। এ তো তাহলে বিশ্বের সবচেয়ে বড় প্রেমিক, আর বিশেষ প্রেমিক মানুষই বাউল। হ্যাঁ, আর যে যে প্রেমিক নয় সে বাউল নয়। রাইট। চলুন একটু আরসিনগর থেকে ঘুরে আসি এর মাঝখান থেকে, ঠিক আছে? ওই যে আরো একটা গান শুনে নি। হ্যাঁ, বেশ বেশ। গ্রাম বেড়ে অগাধ পানি, ও তার নাই কিনারা, নাই তরণী পারে। আমি দেখব বলে বাঞ্ছা করি, দেখব বলে বাঞ্ছা করি, কেমনে সে গায় 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 রে। আমি একদিনও না দেখিলাম তারে। আমার বাড়ির পাশে আর সে নগর, এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। ভেঙে মোর ঘরের চাবি নেই, এই গানের মানেটা কিন্তু আমি পুরোপুরি জানি না এখনো, আমি এখনো পাইনি উত্তরটা। আমি ওকে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি, খুব কঠিন টাফ ছিল প্রশ্নটা। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমার ঘরের চাবি, আমার ভিতরেই সব আছে, চাবিটা কার কাছে? আচ্ছা, এটা হচ্ছে না, চাবিটা হচ্ছে যার কাছে চাবি, যে সেই মানুষ, তার কাছে চাবিটা আছে, মনের মানুষের কাছে চাবি, সেই আমার ভিতরে আছে। আমি একদিন দেখলাম না তারে, সেই আছে, কিন্তু চাবিটা তোমাকে উপযুক্ত নয়। বাবা যদি উপযুক্ত না হয় মনে করে ছেলেকে চাবি দেবে, সংসারে দায়িত্ব দেবে, তাহলে ওটা একটা কিন্তু রূপক হলো, ওটা কিন্তু বাস্তব। আর একটা হচ্ছে বৈষ্ণবের ধারা, রাধার কাছে কৃষ্ণের চাবি আছে। আচ্ছা, একই সব, রাধার কাছে কৃষ্ণের যে চাবিটা আছে, রাধার কাছে আছে, ওকে যেতে হবে। দেহি পদ পল্লব মুদারাম, তোর পায়ের আমার এখানটা দাও, দ্যাট ইজ ফ্যাক্ট। সব এক ঘেঁটে ঘর। আচ্ছা, বলছি এই যে বাউল সাধনা, হ্যাঁ সংসারও তো আপনি বহু বছর করছেন, হ্যাঁ, তো
সংসারে থেকে বাউল সাধনা করা কি সুবিধাজনক নাকি অসুবিধাজনক, নাকি বাইরে থাকলে ভালো হয়? না না, ব্যাপার হচ্ছে কি, আপনি বহু আখড়ায় বহু সাধককেও দেখেছেন। প্রত্যেক মানুষের একটা পিপাসা আছে, ঠিক। হুম। যে যেমন মানুষ তার পিপাসা তেমন হবে। ঠিক। কিন্তু এবার বাস্তবে সংসারে থেকে যে মানুষের প্রকৃতির ভিতরে যে পিপাসাটা পাচ্ছে, সেই পিপাসাটা কেউ ধরতে পারছে কি? কি হুম। চাতক আকাশে পড়ে মেঘে জল ছাড়া খায় না। আচ্ছা। কিন্তু এটা রূপ খুব বিখ্যাত গান। কিন্তু যখন যে পিপাসাটা আসে, সেই পিপাসাটা কিসের পিপাসা? জগৎকে ভালোবাসার, প্রেমের? হুম। কি জানতে চাইছে সে, কি পেতে চাইছে? কেন? যেটা পেলে সব পাওয়া যাবে, যেটা পেলে সব পাওয়া যায়, তার কোনো ক্ষোভ, কোনো অভিমান, রাগ কিচ্ছু থাকবে না, ওই সহজ। তখন তার ওই যে প্রথমের দিকে যে প্রশ্নটা, যে তখন তার সহজ হয়ে যাবে, ডিমান্ড কমে যাবে। খুব সামান্যতে যে সব থেকে খুশি হতে পারে সেই প্রেমিক পুরুষ। কিন্তু হতে পারে যদি ওখানে প্রেম থাকে, আর প্রেমকেই আমি সবার উপরে দিয়েছি, কারণ প্রেমই হচ্ছে বাউল, বাউলই প্রেম। আচ্ছা, এই প্রেম বলতে মনে পড়লো, বাউল আঙ্গিক নিয়ে তো কথা হচ্ছে, এবার একটুখানি সহজ করে আরেকটু একটা ব্যাপার, যদি প্রেম আর ভালোবাসার তফাৎটা আপনার মতো করে একটু বুঝিয়ে দেন, এটা একটু বলুন দেখি, অনেক দিন শুনিনি। পৃথিবীতে দেখা যাচ্ছে সবই পাওয়া যায়, কিন্তু ওই যে অপার্থিব যে প্রেম, হুম। সেই প্রেমটা একটা হচ্ছে প্রিয়জনের সঙ্গে প্রেম বাস্তবে, আচ্ছা। আর ওই বাস্তবে ও প্রিয়জন জীবন দেবতা মানুষ, ওরও প্রেম। হুম। একটা স্বকীয়, একটা পরকীয়। আচ্ছা। এটা বৈষ্ণবের রয়েছে। কিন্তু স্বকীয় সমানে নিজের, পর মনে অর্থে। কিন্তু পর বলতে এখানে কিন্তু অন্য কিছু নয়, হুম। আমার মধ্যে যে আছে সেই কিন্তু আবার দূরে যাচ্ছে, আবার কাছে আসছে। আচ্ছা। আচ্ছা, কাছে গেল আবার দূরে এলো, মানে একবার হ্যাঁ, একবার সেই পর। সেই, হ্যাঁ। কিন্তু এটা আলাদা। কিন্তু বাস্তবের ক্ষেত্রে মূল যে বাস্তবের ক্ষেত্রে প্রেমটা কাম লালনের বিখ্যাত লাইন, কাম হয়েছে প্রেমের লাতা। কাম এবং প্রেম দুটো নদীর মাঠ, একটা নদীর দুটো মাঠ, একটা নদীর দুটো বাঁধ। একটা নদী, কামের বাঁধ, প্রেমের বাঁধ। যে কামের বাঁধে আছে সে প্রেমে যেতে চাইছে, আচ্ছা। রাইট? কিন্তু কাম থেকে প্রেমে গেলে, এই যে কুমির রয়েছে মাঝখানে নদীতে, হুম। ওটা পেরোতে হবে, নালে কামড়ে দেবে। তাহলে কি হচ্ছে, কামকে যে জয় করতে পারবে, কাম খুব বিভৎস, কিন্তু কাম কিন্তু আবার ভালো। কামের মধ্যেই প্রেমের জন্ম, কামকে তো বাদ দেওয়া যাবে না। না। পদ্মফুল তো পাঁকেই জন্মায়, রাইট? কাম কখনো খারাপ না, কিন্তু সেই কামের মধ্যে তোমার প্রেমের বীজ রোপণ করবে যে, তাকে খোঁজো, যে করে দেবে। সেটা যে করে দেবে তাকে খুঁজতে গেলে সেই বলে দেবে তোমার প্রেমটা কোথায়, চাবিটা কোথায় আছে। কারেক্ট। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হলো না। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হলো না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার। আচ্ছা, একটা ছোট্ট করে র্যাপিড ফায়ার খেলে নি। হ্যাঁ। আপনি মূর্তি টুর্তিও তৈরি করেন, হ্যাঁ।
কলম নাকি ছেনি? খুব কঠিন কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে, মানে মানে না ভেবে উত্তর দিতে হবে। না না, খুব কঠিন কঠিন, মানে কলম না চিনি। যিনি কলম ধরিয়েছিলেন তিনিই ছিনি দিয়েছেন আমাকে। আচ্ছা আচ্ছা, বেশ। যখন খুব একা থাকেন রবীন্দ্রনাথের কোন গানটা শোনেন? আমি যখন খুব একা থাকি বা কিছু করি, হুম। আমি তখন কিছু করি না, ভাবি ও এত দুঃখ দেওয়ার কী দরকার ছিল। আচ্ছা আচ্ছা, একটা ইঁটকে আপনি যখন কেটে একটা নির্দিষ্ট আকার দিচ্ছেন, হ্যাঁ, তখন সবার প্রথমে মাথায় কি আসে? সৃষ্টির মাধ্যমে ধ্বংস নাকি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি? কাটতে তো হচ্ছে, সেটা যদি ধ্বংস হয় সেটা না হলে সৃষ্টি হবে না, কিন্তু সৃষ্টির জন্যই আপনি কাটছেন। যে প্রথম কোনটা আসে? যে রূপটা, একটা ইঁট একটা রূপ, একটা রূপ, ওটা একটা এটা ফিগার, হুম সে এসেছে যে আমার যেটা অপ্রয়োজনীয় অংশ যেটা আছে তুমি সরিয়ে দাও, দিয়ে একটা রূপ দাও। এখানে আপনার একটা কথা মনে পড়ে গেল, কোনো বিখ্যাত মানুষকে আমরা যখন ফলো করি তখন আমরা হয়তো ভাবি যে তার কিছু গুড সাইডস আমাদের কাছে আসে, কিছু ব্যাড সাইডস আমাদের কাছে আসে। এটা আপনি বারবার বলতেন যে তোমার যেটুকু নেবার তুমি নাও। রামকৃষ্ণ পরমহংসদেব যেটা মানে বলেছিলেন যে পরমহংস, তাকে তো ওই জন্যই বলা হতো যে ওই মিশেলটা থেকে সার বস্তুটুকু তিনি টেনে নিতে পারতেন, এবং সেটাও তিনি বলতেন, আপনিও সেটাই বলেছেন। তো আপনার এই প্রশ্নের উত্তরটা দেখে সেটাই মাথায় এলো যে মেদটুকু বা যেটুকু অপ্রয়োজনীয় সেটাকে ছেঁটে ফেলে দাও। বইয়ের গন্ধ নাকি ভেজা মাটির গন্ধ? ভেজা মাটির গন্ধ। একটু জোরে বলবেন। ভেজা মাটির গন্ধ। আচ্ছা এটাকে আমি ছাড়বো না, বই দরকার নেই, বই দরকার নেই। অবসর মানে কি? বিশ্রাম নাকি নতুন করে শুরু? নতুন করেছো। আচ্ছা, আপনার তৈরি করা ভাস্কর্যগুলোর বা আপনার তৈরি করা ধারণাগুলোর, যেগুলো আপনি মনের মধ্যে লালন করে আপনার ছাত্রছাত্রীদের মধ্যে সেগুলো সঞ্চারের চেষ্টা করেন, যাই বলি না কেন, প্রথম সমালোচনা কার থেকে পান? খুব একটা প্রথম সমালোচনা, এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আমরা দুটো জিনিস ভুল করি, একটা একটু বলে নিই, আলোচনা আর সমালোচনা। সমালোচনা যারা যারা করবে আর কি, যে হয়তো আমি যেটা বলছি সেই জায়গাটা ভিতরে ঢুকতে পারছে না, নিতে পারছে না, বুঝতে পারছে না, এটা একটা হতে পারে, সেক্ষেত্রে সমালোচনা হতে পারে। কিন্তু ওই ক্লাসের মধ্যে তো আবার কিছু তো সেটা বুঝতে পারছে, তারা কিন্তু আলোচনা করছে। ঠিক। মানুষ একটাই, সেই কিন্তু সেই মানুষই পাপ, সেই পুণ্য, সেই দোষও সব। এরকম বিখ্যাত গান আছে আমাদের, যাক বাউলে মারা গেছেন তিনি, এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষের সেই মানুষ। কত কত দেবদেবতা আছে খারাপ প্রবেশ করার সন্ধানে, এবং দেবতারা যারা আমরা বলি দেবতারা, তারা মর্তে আসার জন্য কিন্তু অপেক্ষা করছেন, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, এটাই বৃন্দাবন সব। বেশ। ওই এই বৃন্দাবনকে না জেনে ওই বৃন্দাবনে রজ মাখা উচিত নয়। হলো। আচ্ছা, রবীন্দ্রনাথের সাথে যদি 5 মিনিট কাটাবার সুযোগ পেতেন বা 1 কাপ চা খাওয়ার সুযোগ পেতেন, একদম আপনার মতো করে, মানে কি বলবো, এই মাটিতে বসে, কি বলতেন? কিছু জিজ্ঞেস করতেন? আমি শুধু প্রণাম করতাম, আমার ঠিক মন্দিরে যেভাবে দেবতাকে প্রণাম করে ওই শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম। আর কিছু করতাম। কিছু বলতেন না? জানি না তো বলবো, বিরাটের কাছে কি বলবো? আমি বলেছি যে মহাবিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই বিশ্বের না, সেখানে বলা যাবে না। আমার কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা কিচ্ছু নেই আমার। তুমি যেটা যা দিচ্ছ তাতেই তো পূর্ণ হচ্ছি, আর চার কি আছে? বেশ, অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু নতুন জিনিস সামনে এলো, যেগুলো এতদিন হয়তো
অনেকের সামনে এসেছে, কেউ হয়তো দেখতে পেয়েছে, কেউ হয়তো পায়নি, বা কখনো সেগুলো হাওয়ায় মিলিয়ে গেছে, একটু ধরে রাখলাম। আর কি, যাহাই সত্য তাহাই শিব তাহাই সুন্দর। আর শেষে আর একটা যেটা দিয়ে মনে হয় আমার মনে পড়লো, যে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমরা সবচেয়ে কষ্ট করি, আচ্ছা, আবার আসতে পারবো তো এখানে, এর বেশি কোনো কষ্ট নেই। এই ভাবনাটা কষ্ট দেয়। হ্যাঁ, আসার ইচ্ছে হয় আবার। এটাই রবীন্দ্রনাথের বাউল জগৎ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমার নাই বলে। এবং একতারার সঙ্গে এটা দারুণ যাবে গানটা। এটা রিবার্থের গান। আর যখন ওই যে বলছি, যখন খুব যখন বিভিন্ন ক্ষেত্রে সবসময় বলা যাবে না, এই সেকেন্ডে এইটা ওই গানটাকে কোথাও একটা বাজছে দেখলাম, ও অটোমেটিক ভিতরে একটা কেমন একটা হয়, কষ্ট হয় খুব। ওই কোনো মাইকে বাজছে বা কোথাও বাজছে, আমি নিজে শোনার তো দরকার নেই, কেউ যদি ভালো কথা শোনে ওতেই তো শোনা হচ্ছে। এবার সামান্য কীর্তন কোথায় হচ্ছে গেছি রাত্রিবেলা গান কিছু হর কিছু, তাতেই দেখি সামান্য সুর সুর সুর, ভাইব্রেশন, একটা ওই আর কি, সব মিলিয়ে তার হচ্ছে কটা, একটাই। তার হচ্ছে একটাই, একের মধ্যে বহু। বাউলতে সেই এক ধর্ম, এক ধর্ম। এবং সেই একটি ধর্ম যে দুটি এটাতে বাজাতে হবে, এইদিকে হচ্ছে আমার লালন আর এদিকে রবীন্দ্রনাথ, আচ্ছা, আর এইটা সচ্চিদানন্দ, গড মনের মানুষ। বেশ, একটুখানি শুনি। হ্যাঁ, একটু কি এটা দিয়েই শেষ করব।